আপনারা সবাই এসছেন, আমাদের থিয়েটারের মানুষরা। আজকে এখানে এই ফাউন্ডেশনের কি কাজ, কি স্বপ্ন নিয়ে তারা এটা তৈরি করেছেন এবং কি কি ব্যাপার এখানে হতে পারে, প্রমোট করা যেতে পারে, সেই বিষয়ে বললেন প্রভাত। আমি অন্যান্য সম্পর্কে একটুখানি বলবো, কারণ নাটক অভিনয় আরম্ভ হওয়ার আগে বক্তৃতাবাজি আমরা পছন্দ করি না, যারা থিয়েটার করি। গ্রিন বসে আছি মেকআপ নিয়ে, আর ওদিকে বক্তৃতা চলছে, কখন ছাড়বে সেই যার জন্য অপেক্ষা করে থাকি। যাই হোক, নাটক আমার বহুদিন থেকে একটা প্রিয় বিষয়। অনু নাটকেরও আগে অনু পত্রিকা বেরোতো কলকাতায় পত্রানু বলে একটা অনু পত্রিকা বেরোতো। সেই পত্রিকাটা সম্পাদনা করতেন অমিয় চট্টোপাধ্যায় বলে, কলকাতার আকাশবাণীতে কাজ করতেন উনি, আবৃত্তি করতেন, উনি এটা সম্পাদনা করতেন। সেটা দেখে আমি অনুপ্রাণিত হই, মানে অনুপ্রাণিত দুই অর্থে আর কি। যাই সেই আরেকজন হচ্ছে আমার দলে একটি ছেলে, মৃণাল দে, ওই যে ওখানে বসে আছে মাথার নিচু করে, থিয়েটার ওয়ার্কশপে ও ছিল। ওর কাছ থেকে জানতে পারি যে ওরা এই নিয়ে সংঘবদ্ধভাবে একটা প্রচেষ্টা চালাচ্ছে অনুনাটক নিয়ে কাজ করা। একটা মানে কি বলবো, একটা সংগঠনও তৈরি করেছে যারা এই অনুনাটক নিয়েই কাজ করে, পত্রিকা প্রকাশ করে, তাতে অনুনাটক বেরোয়, অনেকের লেখা বেরিয়েছে ইত্যাদি ইত্যাদি। তো পত্রানুতে আমি একটা গল্প টল্প লেখা হতো, সাধারণত গল্প, কবিতা ইত্যাদি গল্পই মূলত থাকতো। আমি একটা গল্প লিখেছিলাম এবং পাঠিয়ে দিয়েছিলাম। তখন অমিয় চট্টোপাধ্যায় যে আমাকে চিনতেন থিয়েটারের মানুষ হিসেবে তা হয়তো নয়, কিন্তু ওটা ছাপা হয়েছিল, তার থেকে আমি উৎসাহ পেয়েছিলাম। তারপরে এই পত্রাটা বেশি দিন চললো না, বন্ধ হয়ে গেল। খুব ভালো ছিল অনু পত্রিকাটা, কিন্তু অনু পত্রিকা না চললেও অনু নাটক কিন্তু চলছিল। কয়েকজনের বিশেষ এদের মতো যারা এই অনু নাটক নিয়ে নানা রকমভাবে চর্চা করেছেন, তাকে মানে তার প্রচারের জন্য অনেক রকম কাজ করেছে, পত্রিকা প্রকাশ করেছে। তাদের জন্য অনু নাটক মোটামুটি মানুষজন জানতে পেরেছেন। এবং মহিত চট্টোপাধ্যায় একজন নাট্যকার, যিনি অনুনাটক নিয়ে ভাবতে শুরু করেন, আর জিনিসটা দেখলেন অনুনাটক, এবার ভাবতে শুরু করলেন যে এটা নিয়ে কত দূর যাওয়া যায়, কি করা যায়, তার সম্ভাবনা কি, এই ব্যাপারগুলো নিয়ে ভাবতে শুরু করলেন। অর্থাৎ ছোট নাটক আকারে ছোট হলেই হলো, শুধু তা নয়, তার নিজস্ব কতগুলো গুণ থাকতে হবে যেটা অন্য নাটকের থেকে আলাদা, সম্পূর্ণ আলাদা। শুধু নাটক মানে সাইজে ছোট তা নয়, এই সাইজের কোনো ব্যাপার নয়, সাইজ ছোট হবে নিশ্চয়ই, কিন্তু ওই ছোট সাইজের মধ্যে কি গুণ থাকতে হবে, সে কোন দিক থেকে অন্য নাটকের সঙ্গে তার তফাৎ কোথায়, তার বিশিষ্টতা কি, সেটা কিভাবে প্রযোজনা করলে সেটা কি এলিমেন্টসগুলো কাজে লাগানো যেতে পারে, সেইগুলো ভাবনা চিন্তা, এইটা খুব দরকার। তা না হলে শুধুমাত্র আকারে ছোট হলেই তার সেটা কোনো গুণ বলে বিবেচিত হতে পারে না। তো সেই জন্যে আমিও যতটুকু পেরেছি অনুনাটক নিয়ে আমার দলে চেষ্টা করেছি। 6টা অনুনাটক নিয়ে আমাদের একটা অনুষ্ঠান হয়েছিল, তাতে ভালো মন্দ মিশিয়ে চেষ্টা হয়েছে একটা, এইটুকু বলতে পারি। খুব যে একটা তাতে কি বলবো, একটা স্বতন্ত্র একটা নাট্য মানে থিয়েটারের একটা এক্সপিরিয়েন্স মানুষ পেয়েছে কতটা, সে বিষয়ে আমি নিশ্চিত নই, কিন্তু লোকের একটা ভালো লেগেছে নতুন কিছু দেখে। আর আমাদের একটা পত্রিকা বের করতাম অন্য থিয়েটার থেকে, সেই পত্রিকাটা
সম্পাদনায় ছিলাম আমি, প্রবালও ছিলেন সম্পাদক মণ্ডলীর একজন। সেখানে ওই অনুনাটক কিছু বের করেছিলাম এবং প্রবালকে ক্রমাগত তাগাদা দিয়ে ওকে দিয়ে লেখাতে পেরেছিলাম কতগুলো অনুনাটক। সেইটা কিন্তু আমার খুব ভালো লেগেছিল, কারণ প্রবাল একজন কবি। সেই কবি যখন অনুনাটক নিয়ে ভাবছেন তখন তিনি অন্যভাবে ভাববেন। প্রথাগত থিয়েটারের যে ছক থাকে তার বাইরে গিয়ে অন্যরকমভাবে ভাবতে পারেন, ভাবেন। এবং কাব্য নাটক লিখেছেন, অনেকগুলো কাব্য নাটক তার লেখা। এই প্রজন্মে, ওদের প্রজন্মে, এই প্রজন্মে কাব্য নাটক কিন্তু প্রবালই সবচেয়ে বেশি লিখেছেন। আগের প্রজন্মে কিন্তু অনেক কাব্য নাটক রচয়িতা ছিলেন একটা সময়, বিশেষ করে গন্ধর্ব নামক পত্রিকাটি কাব্য নাটক বিষয় কিন্তু অনেক ভালো কাজ করেছে এবং অনেক ভালো ভালো নাটক প্রকাশ করেছে। আমরা অনেক কিছু হারিয়েছি, তার মধ্যে কাব্য নাটক হারিয়েছি, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আমার পত্রিকাতে কাব্য নাটক বিষয়ে প্রবল একটা বড় লেখাও লিখেছিলেন, যেখানে কী কী কাব্য নাটকের চর্চা হয়েছে, কারা কারা কাজ করেছেন ইত্যাদি। যা আমরা প্রথাগতভাবে যা চলে সেটাই থিয়েটার বলে ভেবে সেটাই চর্চা করি, কিন্তু থিয়েটার যে কত রকম হতে পারে। একটা সময় কাব্য নাটকের চর্চা খুব বেশি ছিল। আপনার বিকারে যখন ছিলাম তখন কাব্য নাটক হয়েছে, আপনার বিকার থেকে এমনি আলাদা করে কাব্য নাটকের অভিনয় হয়েছিল। অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের দিলীপ রায়ের একটা কি নাটক, দিলীপ রায় লিখতেন, কবি দিলীপ রায়, হ্যাঁ সার্কাসটা আপনি করেন, উনি ওদের কি করেছিলেন ফিল্মের আর্টিস্টদের একটা কি ব্যাপার নিয়ে আর কি। এরকম অনেক কিছু কাজ হয়েছে, কিন্তু কাজের মধ্যে ধারাবাহিকতা, সিরিয়াসনেসটা, ধারাবাহিকতা, যে এই ব্যাপারটাকে নিয়েই কাজ করবো এবং এই ব্যাপারটা কত দূর যেতে পারে তার সম্ভাবনা কি, সেগুলো শেষ পর্যন্ত গিয়ে দেখতে হবে, বের করে আনতে হবে। সবার চর্চার মধ্যে দিয়ে একটা কিছু বেরিয়ে আসতে পারে। তো সেইটা যদি এই ক্লাস, যেটা এই ফাউন্ডেশন যেটা করছেন, তাতে যদি এই প্রয়াসগুলো মানে সুযোগ পেতে পারে বিকশিত হবার, একটা বড় জায়গায় যাবার, যেটা আন্দোলন বিনাদোলা যেটা আন্দোলনের রূপ দিয়েছে, সেই রকম নাট্য আন্দোলনের মতোই অনুনাটক আন্দোলন, সেটা হলে ভালো হয় আর কি। তো সবাই যদি এটা সিরিয়াসলি নিয়ে করেন, এটা কিন্তু মানে কি বলবো, বড় খাবারের পাত্রে ওই নুনের মতো একটুখানি পড়ে আছে পাতে, সেরকম না। ওটাই যাতে প্রধান হয়ে ওঠে, ওটাই যদি মুখ্য হয়ে ওঠে এবং ওটা নিজস্ব চরিত্র অর্জন করে, চরিত্র গঠন করে নিজের একটা, সেটা হলে ভালো হয়। দর্শকরাও তাহলে এটা ছেড়ে এটাও দেখার উৎসাহ পাবেন, ওটা ছেড়ে এটাও দেখার উৎসাহ পাবেন। তা না হলে যদি বড় থিয়েটারের ছোট সংস্করণ হয়ে দাঁড়ায় শুধুমাত্র, তাহলে সেই নিজস্ব একটা চরিত্র অর্জন করতে পারবে না এবং সেটা মানুষের ভালো বন্ধ লাগবে না বেশি দিন। এইটা বলেই আমার বক্তব্য শেষ করছি এবং আমি আশা করছি যে অনুনাটক নিয়ে চর্চা হবে, কারণ প্রবাল যেহেতু কবি একজন, আবারও বলছি, সেহেতু ওর অনুনাটকে দেখছি শুধুমাত্র একটা গল্পকে, ছোট্ট একটা গল্পকে নিয়ে কিন্তু অনুনাটক নয়, গল্পটা বড় নয়, বড় আরো অনেক কিছু। কবিরা যেরকম কবিরা তো কবিতার মধ্যে দিয়ে গল্প লেখেন না, খুব একটা গল্পভিত্তিক কিংবা কাহিনী ভিত্তিক কবিতা আমরা ততটা কবিতা বলে ততটা তাকে দর দিই না। আমরা দর দিই সেই কবিতাগুলোকে যার মধ্যে অনেক গভীরতা আছে, মানুষের ভাবনা চিন্তা এবং দৃষ্টিটা বাস্তবতার স্তর ছাড়িয়ে অন্য স্তরে বিস্মরণ করতে পারে, যেরকম পেন্টিংয়ে যেরকম পাওয়া যায়, সেই রকম অনুনাটকের মধ্যেও সেই রকম কিছু পাওয়া যদি যায়, তাহলে কিন্তু অনুনাটকের একটা আলাদা চরিত্র বেরিয়ে আসে, শুধু গল্পে নয়। প্রবালের অনুনাটকের মধ্যে আমি সেই গুণগুলো লক্ষ্য করেছি।
এইটুকু বলে শেষ করছি। একটা খালি কথা, যে আজকের এইটাতে আমাকে একটা চান্স দিতে পারতেন, আমি একটা উন্নত করতে পারতাম।